কথা বলবো। আগের একটা লেকচারে একবার বলেছিলাম যে যদি কোনো সমতাকৃত বিক্রিয়ায় সহগ একের বেশি হয়, মানে এক ভিন্ন যে কোনো কোনো কিছুই হয়, তাহলে ওই সহগের সমান সংখ্যক সেটে ওই বিক্রিয়কের অনুসংখ্যাকে ভাগ করে দিতে হয়। দেখিয়েছিলাম কোলিশন থিওরেম থেকে কিভাবে ভরক্রিয়া সূত্র আসে। তো ওই একটা এক্সাম্পল দেখানোর সময় আমি বলেছিলাম যে এ এর সামনে সহগ 2 আছে, তাই এ এর অনুসংখ্যাকে দুইটা সেটে ভাগ করে আমরা আলোচনা করব। তো তখন প্রশ্ন জাগে কেন, তো তার উত্তর এখন যে কেন, মানে আমরা কিভাবে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক সংখ্যা গণনা করি। আণবিকত্বের জন্য এটা জরুরি। আণবিকত্বে আমরা তো সংজ্ঞায় দেখেছি যে বিক্রিয়কের পরিমাণই হচ্ছে আসলে ওই বিক্রিয়ার আণবিকত্ব। তাহলে বিক্রিয়কের মোট পরিমাণ কিভাবে গণনা করে? ধরি এই আমাদের বিক্রিয়া পাত্র, তাপমাত্রা বাড়ানোর সঙ্গে সঙ্গে, চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে এই পাত্রের আয়তনের কোনো পরিবর্তন হয় না ধরে নিচ্ছি, যেটা মোটেও ইররেশনাল না, অবশ্যই যৌক্তিক। তাহলে এই আমাদের বিক্রিয়া পাত্র এবং আমাদের নমুনা বিক্রিয়া, গতবারের বিক্রিয়াটাই নেই, 2a প্লাস বি সমান সি। এ বি সি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়নি। তাহলে এখন মনে করলাম এ বিক্রিয়া পাত্রে, মানে এই 1 নম্বর ফিগারে দেখানো বিক্রিয়া পাত্রে এ বিক্রিয়ক অণু আছে 4 জন। তাহলে এ অণু আছে 4 অণু, আর বি আছে আমার মনে করলাম 2 অণু। তাহলে এবার প্রশ্ন জাগে যে সি তৈরিতে সি তৈরিতে যে সার্থক সংঘর্ষ ঘটবে এই পাত্রতে, সেই সংঘর্ষে কয়জন সদস্য থাকবে? প্রশ্ন। এর উত্তরটা পাওয়া যায় যদি আমরা এই সমতকিত সহগগুলোর মানই বুঝি। এই সহগগুলো দ্বারা কি বোঝায়, এই সহগগুলো দ্বারা কি বোঝায় এবং ওইটা দিয়ে কিভাবে বিক্রিয়ার হারের ওই রাশিমালাগুলো বের করা যায়। আসলে কেন যে আমরা প্রত্যেকটা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হারকে ওর সহগ দ্বারা ভাগ দিতাম, তারপরে ওটা বিক্রিয়ার হারের সমান হইতো, ভাগ না দিলে সমান হইতো না। কেন ভাগ দেওয়া লাগতো তার আসলে একটা ব্যাখ্যা দিয়ে ভিডিও বানিয়েছিলাম, ওটা আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি কেন, কারণ এই সহগগুলো দ্বারা কি বোঝায়। এই সহগগুলোর বিশেষ নাম আছে। এই যে সহগ, এই সহগগুলোর বিশেষ নাম আছে, এদেরকে বলা হয় স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এদের দ্বারা কি বোঝায়? বোঝায় যে বিক্রিয়ায় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মোল সংখ্যার অনুপাত, মোল সংখ্যার অনুপাত। এই সমতাকৃত সহগগুলো দ্বারা বোঝায় বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মোল সংখ্যায় অনুপাত। মানে কি? মানে ধরে নিলাম যে বিক্রিয়া পাত্রে আমি এ বিক্রিয়ক নিয়েছি N1 মোল, N1 মোল আমি এ নিয়েছি, N2 মোল বি নিয়েছি। N1 N2 তো যে কোনো বাস্তব সংখ্যা, আমি আমার ইচ্ছা মতো বিক্রিয়ক নিতে পারি। কিন্তু ইচ্ছা মতো নিলে সবটুকুই যে বিক্রিয়া অংশগ্রহণ করবে তাই বা কে বললো? হতেই পারে বিক্রিয়া শেষে কিছু বিক্রিয়ক এ অবশিষ্ট রয়ে গেল, কিছু বিক্রিয়ক বি অবশিষ্ট রয়ে গেল। তাহলে কি পরিমাণে বিক্রিয়া অংশ নিবে তা বোঝার উপায় হচ্ছে এই সহগগুলো। আমরা এইটুকু জানি যে যদি যদি এ বিক্রিয়ক অংশ নেয় Na মোল, Na মোল বিক্রিয়ায় অংশ নিয়েছে, Nb মোল বিক্রিয়ায় অংশ নিয়েছে বি বিক্রিয়কের, তাহলে Na:Nb হবে এই সহগগুলোর অনুপাতের সমান। এইটা হচ্ছে এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স। এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো দ্বারা বোঝা যায় যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এর মোল সংখ্যা কত অনুপাতে আছে। এই সহগগুলো দ্বারা কখনোই বোঝা যায় না যে প্রত্যেক বিক্রিয়ক কত মোল করে অংশ নিয়েছে, নো।
ওটা নির্ভর করে আমি কত মোল বিক্রিয়া সরবরাহ করেছি, আমি কত মোল নিয়ে শুরু করেছি বিক্রিয়াটা, কিন্তু বোঝাবে যে কত অনুপাতে বিক্রিয়া করবে বিক্রিয়কগুলো। যেমন এই ক্ষেত্রে এই 2:1 অনুপাত দেখা যাইতেছে এ এর এবং বি এর বিক্রিয়া, এ এবং বি এর বিক্রিয়া অংশগ্রহণ করে মোল সংখ্যার অনুপাত। এই 2:1 অনুপাত দ্বারা বোঝায় যে আমি যে পরিমাণ বিক্রিয়কই সরবরাহ করি না কেন, এ কিংবা বি, সর্বদাই বিক্রিয়া অংশগ্রহণকারী বি এর মোল সংখ্যা এ এর অর্ধেক হবে, বা উল্টা হবে বললে এ বি এর চেয়ে ডাবল মোল বিক্রিয়ায় অংশ নিবে। এ যদি 4 মোল নেয়, বি নেবে 2 মোল। আবার বি যদি আমি কখনো দেখি 3 মোল বিক্রিয়ায় অংশ নিয়েছে, আমি শিওর এ নেবে 6 মোল। কখনোই এমন হবে না যে এ বিক্রিয়ায় অংশ নিয়েছে 5 মোল এবং বি নিয়েছে মাত্র 2 মোল। ঠিক আছে? এবং এই এই জ্ঞানটার সাহায্যে, এই অনুপাতটার সাহায্যে বের করা যায় যে কত মোল আসলে অবশিষ্ট থাকে বিক্রিয়া পাত্রে। যেমন ফর এক্সাম্পল, আমার N1 এর মান আমি দিলাম 5 মোল, N2 এর মান আমি দিলাম 2 মোল। তাহলে এই জায়গা থেকে তো পরিষ্কার যে যেহেতু সমতাপিত বিক্রিয়া এ এবং বি এর সহগ হচ্ছে 2,1, এদের অনুপাত 2:1 বা 2/1, তার মানে এ বিক্রিয়ক বি বিক্রিয়কের ঠিক ডাবল পরিমাণে বিক্রিয়ায় অংশ নিবে। তার মানে এন এর মান হবে অবশ্যই 4, আর এন বি এর মান তো 2, তাই না? তার মানে অবশিষ্ট থাকবে কি? তাহলে এই বিক্রিয়া পাত্রে অবশিষ্ট থাকবে 1 মোল এ। 1 মোল এ বিক্রিয়ায় অংশ নিবে না। আবার যদি আমি এটা বলতাম যে N1 এর মান আমার আছে 5 মোলই, কিন্তু N1 এর মানটাও কমটাই। N1 আছে আমার, মনে করলাম যে 1 মোল। N1 আছে আমার 1 মোল, কিন্তু N2 আছে আমার 0.25 মোল। 0.25 মোল বি আছে আর 1 মোল এ আছে। তাহলে তাহলে কত মোল করে বিক্রিয়ায় অংশ নিবে? যে চিন্তা করি, 1 মোলের অর্ধেক যদি ভাবি, 1 মোলের অর্ধেক হচ্ছে 0.5 মোল। তাহলে 1 মোলের অর্ধেক 0.5 মোল বি বিক্রিয় পাত্রে উপস্থিত নেই। তাহলে কি করতে হবে? এবার ক্যালকুলেশনটা উল্টো দিক থেকে দেখতে হবে। বি বিক্রিয়ক 0.25 মোল, তাহলে এর ডাবল পরিমাণে বিক্রিয়ায় অংশ নিবে। তার মানে তখন এন এর মান হবে আমার 0.5 মোল, আর বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে 0.5 মোল অফ এ। তাহলে এইভাবে এক পাশ থেকে যদি যুক্তি না মিলে, তাহলে বিপরীত পাশ থেকে যুক্তি মিলাইতে হবে। তাহলে এই অনুপাত দ্বারা আর কি বোঝা যায় যে বিক্রিয়ক গুলো কত কত মোল অনুপাতে বিক্রিয়ায় অংশ নিয়েছে। এবং এই ধারণা থেকেই কিন্তু আসলে স্টয়কিওমেট্রিক ফর্মুলাটা আসে। আমরা জানি বোধহয় ফর্মুলাটা অনেকে দেখেছি অনেকবার, পরিমাণগত রসায়নে অনেক লাগে। তা হচ্ছে কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর মোল সংখ্যা যদি তাদের প্রতীক দ্বারা প্রকাশ করি, তাহলে ধরো এ এর বিক্রিয়া অংশগ্রহণকারী মোল সংখ্যা হচ্ছে Na, একে ভাগ দিতে হবে তার সহগ দ্বারা 2, এটার সমান হবে বি এ বিক্রিয়া অংশগ্রহণকারী মোল সংখ্যা N অফ বি, ভাগ দিতে হবে তার সহগ দ্বারা 1। একইভাবে উৎপাদ সি, ধরলাম উৎপন্ন হয়েছে সি মোল, ভাগ দিতে হবে তার সহগ দ্বারা। এই অনুপাতগুলো সবাই সমান, এবং এটা এটা যে কোনো বিক্রিয়ার জন্য সত্য। এটা একটা জেনারেল ইকুয়েশন, যে কোনো বিক্রিয়ার জন্যই কিন্তু এই ইকুয়েশনটা খাটে। এবং এই ইকুয়েশন দিয়ে ওই পরিমাণগত রসায়নের অনেকগুলো অঙ্ক খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। আর এই ইকুয়েশনটা তো পরিষ্কার দেখাই যাইতেছে আগের লাইন থেকে উদ্ভূত। আগের লাইনের স্রেফ এক লাইন বেশি সরলীকরণ করে বজ্র গুণন করে দিলেই এটা চলে আসে। তাহলে আমরা সহগগুলোর মানে অন্তত বুঝতে পারলাম। সহগগুলো দ্বারা বোঝায় কত মোল অনুপাতে বিক্রিয়া অংশ নিচ্ছে বিক্রিয়ক অণুগুলো।
এটা থাকুক। তাই যদি হয় তাহলে আমি ধরলাম যে আমার এ বিক্রিয়ক এর অণু আছে এরকম 4টা, বি বিক্রিয়কের অণু আছে 2টা। তাহলে এখন ওই আগের প্রশ্নে আসি যে সার্থক সংঘর্ষে কতজন সদস্য থাকবে, বা আরো সহজে বললে প্রতিটা সার্থক সংঘর্ষে কতটা অণু অংশ নিবে। এর অ্যান্সার হচ্ছে একটা বি বিক্রিয়ক অণু লাগবে এবং তার ডাবল সংখ্যক এ বিক্রিয়ক অণু লাগবে অবশ্যই। তা না হলে কিন্তু বিক্রিয়ায় সহগগুলো সমান মোল অনুপাতে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করলো না, যেটা হতে পারে না, যেটা রসায়নের প্রতিষ্ঠিত নীতিকে ভায়োলেট করে, তাই ওটা হতে পারে না। তার মানে বি বিক্রিয়কের একটা অণু যদি একটা সার্থক সংঘর্ষে অংশ নেয়, অফকোর্স তার ডাবল সংখ্যক অণু তার এর অণু অংশ নিবে বিক্রিয়ায়। তাহলে যদি বি বিক্রিয়ক কোনো আমি ধরলাম যে একটা অংশ নিয়েছে সার্থক সংঘর্ষে, এ বিক্রিয়কের অণু নিবে এর ডাবল সংখ্যক, মানে 2টা। তাহলে এরা কারা? এরা হচ্ছে এ বিক্রিয়কের অণু আর এরা হচ্ছে বি বিক্রিয়কের অণু। তাহলে 3জন সদস্য অ্যাট লিস্ট লাগবে একটা সার্থক সংঘর্ষ হওয়ার জন্য এই সিচুয়েশনে। কোত্থেকে বুঝলাম? এই সহগগুলো দিয়ে বুঝলাম। তাহলে অ্যাট লিস্ট 3জন সদস্য লাগবে। তাহলে আমার আমার সেট যে কয়টাই থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, 5টা থাকুক, বাছাই করতে হবে কয়জনকে? 3জনকে। 3টা অণু বাছাই করলে একটা সার্থক সংঘর্ষ বোঝাবে। এভাবে আমরা আরো কত রকম এরকম কম্বিনেশন হতে পারে, আরো কত রকম সার্থক সংঘর্ষ হতে পারে সেগুলো গণনা করব। তাহলে প্রতিটা সার্থক সংঘর্ষে অন্তত 3জনকে বাছাই করতে হবে। এখন এই বাছাইটা কত ভাবে করা যায়? তো ধরলাম যে আমার সেট 2টাই আসলে। কাদের কাদের সেট? সেট? বি বিক্রিয়ক অণুগুলোর সেট, এখানে 2জন আছে, আর এ বিক্রিয়ক অণুগুলোর একটা মাত্র সেট। এখন আর আমি 2 ভাগে ভাগ করলাম না, একটা মাত্র সেটে ভাগলাম। এরা অবশ্যই লজিক্যাল, 2টা ভিন্ন ধরনের বিক্রিয়ক অণুকে আমি 2টা আলাদা আলাদা সেটে রাখলাম, 2টা সেটে ভাগ করলাম না। এখন একটু আগের আলোচনা থেকে বোঝা গেল যে অন্তত 3জনকে বাছাই করতে হবে এই 2 সেট থেকে। 3জনকে কত ভাবে বাছাই করা যায়? এই 4জন থেকে যে কোনো 2জন, তাহলে 4C2 ইনটু হবে এই 2জন থেকে যে কোনো একজন। এইটা একটা উপায়। অথবা এর থেকে এই 2জনের থেকে 2জনই এবং এই 4জন থেকে একজন। তাহলে এগুলো কিন্তু অরে আছে, হয় এই ধরনের কম্বিনেশন সম্ভব, না হয় এই ধরনের, এইটা না হয় এইটা, 2টা কখনো একসাথে না, অর সিচুয়েশন। এইটা হলে সমস্যা কি? সমস্যা হচ্ছে যে এই ধরনের কম্বিনেশন বা এই ধরনের কম্বিনেশনে আসলে নিজেদের মাঝে সংঘর্ষকে পুরোপুরি ব্যর্থ ধরা হয়েছে, নিজেদের মাঝে সংঘর্ষকে উপেক্ষা করা হয়েছে। কোন ধরনের সংঘর্ষ? এই যে এর সঙ্গে এর সংঘর্ষ, তাই না? এই ধরনের সংঘর্ষকে সার্থক ধরা হয়নি। কিন্তু কিন্তু লক্ষ্য করি যে আমাদের এই সিনারিওতে কিন্তু 3জন বিক্রিয়ক অণু একত্রে পর্যাপ্ত গতিশক্তি নিয়ে সংঘর্ষে অংশ নেবে। এই 3জনকে আমি এখন যেভাবেই সাজাই না কেন, 3জনের জন্য সংঘর্ষের ডায়াগ্রাম এটাই হবে। তাহলে আমি যদি বলি এটা এ বিক্রিয়কের একটা অণু, এটা এ বিক্রিয়কের একটা অণু, এটা বি বিক্রিয়কের একটা অণু, তাহলে এটা একটা সার্থক সংঘর্ষের ডায়াগ্রাম। তাহলে এটা একটা ইফেক্টিভ কোলিশন ডায়াগ্রাম। আরেক ধরনের সিচুয়েশন হতে পারে না? এটা এ বিক্রিয়ক অণু, এটা বি বিক্রিয়ক অণু, তাহলে এরা মিলে আবার আরেকটা এ বিক্রিয়ক অণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। দেখেন এখানেও কিন্তু 3জন সদস্যই সংঘর্ষে অংশ নিয়েছে, তাহলে এটাও সার্থক হওয়ার কথা। তো এটাও একটা ইফেক্টিভ কোলিশন ডায়াগ্রাম।
তার মানে হচ্ছে যে এই বিক্রিয়া পাত্রে সকল সার্থক সংঘর্ষে কিন্তু তিনজন যারা অংশ নেবে তারা নিজেদের নিজেদের মধ্যেও সংঘর্ষ করবে। নিজেদের নিজেদের সংঘর্ষ বলতে এ বিক্রিয়ক অণুর সঙ্গে এ বিক্রিয়ক অণুরও কিন্তু সংঘর্ষ হচ্ছে, তবে একা হচ্ছে না, বি এর সঙ্গেও হচ্ছে। তাহলে এরকম সিনারিও গুলো কিন্তু হতে পারে, এগুলো কিন্তু গণনায় আনতে হবে, যেই গণনাটা আমি এখানে আনি নাই। এই ডায়াগ্রাম গুলো, এই যে এই সিচুয়েশন কিংবা হ্যাঁ এই সিচুয়েশন কিংবা যদি এভাবে বলি এই সিচুয়েশন, এগুলো সবই গণনার মধ্যে আনতে হবে। বাই দ্য ওয়ে এই দুই অণু কিন্তু এখন এক ধরা হইতেছে না, এক ধরলে এইটা আর এটা একই রকম কম্বিনেশন হয়ে যেত। তাহলে এই জায়গা থেকেই লজিকটা আসে যে আমি যদি দুইটা মাত্র সেটে ওই সবগুলো বিক্রিয়ক অণুকে অন্তর্ভুক্ত করে তারপরে তিনজন বাছাই করতাম, তাহলে হিসাবে এদেরকে অন্তর্ভুক্ত করা হইতো না। এই যে এই ধরনের ডায়াগ্রাম এদেরকে একই ধরনের বিন্যাস বলে ধরে নেওয়া হইতো, এগুলোকে আর অন্তর্ভুক্ত করা হইতো না, এগুলোকে হিসাবে আনা হইতো না। তাহলে সার্থক সংঘর্ষের সংখ্যা প্রকৃত সংখ্যার থেকে আমি কম হিসাব করতাম। তাহলে লজিক পরিষ্কার। আমি যদি এইভাবে তিনজন বাছাই করি বা এইভাবে তিনজন বাছাই করি, তাহলে এই বিক্রিয়ক অণুগুলোকে তো এক জাতীয় ধরা হইতেছে সব। তাহলে তিনজনের সংঘর্ষে আসলে এই ধরনের ডায়াগ্রাম গুলো অভিন্ন হইতো, এরা একই ধরনের সমাবেশ হিসেবে গণ্য হইতো, হিসাবে আসতো না। তার মানে আমি প্রকৃত, কিন্তু কিন্তু এগুলো কিন্তু হিসাবে আসবে, এগুলো অবশ্যই আসবে। এবং তিনজন যে থাকবে তা তো আমরা আগের আগের আলোচনায় বুঝলাম। তার মানে এইভাবে দুইটা সেটে ভাগ করে তিনজনকে বাছাই করা যাবে না। তাহলে তিনজনকে বাছাই কেমনে করতে হবে? তিনটা আলাদা আলাদা সেট নিতে হবে, তখন বাছাই করলে প্রতিটা সেটের সদস্যরা অনন্য হবে। তাই এই ডায়াগ্রাম তখন আর সমান হতো না। যদি তিনটা সেটে ভাগ করে আমরা বাছাই কাজটা করি, তাহলে এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রামকে সমান ধরা হয় না। ফলে আমি প্রকৃত সংখ্যাটাই আমি গণনা করতেছি, যেখানে এগুলো আসলে প্রকৃত সংখ্যা গণনা করতেছি না। এই ধরনের অনেক সিচুয়েশনকে আমি অগ্রাহ্য করতেছি বা একই ধরনের সমাবেশ ধরে চালায়া দিতেছি, যেটা সত্য না। তাহলে বোঝা গেছে যে আসলে দুইটা সেটে ভাগ করে তিনজন বাছাই করলে প্রকৃত সার্থক সংঘর্ষের সংখ্যা পাওয়া যাবে না। এবং এই জায়গায় 3 কি কোনো স্পেশাল নাম্বার? না। যদি এখানে সহগগুলো 3,4 হইতো, তাহলে তাহলে অ্যাটলিস্ট কিন্তু 7 জন লাগতো। তখন অ্যাটলিস্ট 7 জন লাগতোই আমার একটা সার্থক সংঘর্ষ হওয়ার জন্য। তখন আমার এরকম এ বিক্রিয়কের অণুগুলোকে চারটা সেটে, মানে তিনটা, যদি 3,4 হয় সহ যথাক্রমে, তাহলে তিনটা সেটে ভাগ করে দিতাম এ এর অণুগুলোকে, বি এর অণুগুলোকে চারটা সেটে ভাগ করে দিতাম। তাহলে কি হইতো? সমাবেশ নেওয়ার সময়, বাছাই করার সময় প্রতিটা সেটের সদস্যরা অনন্য ধরতো, প্রতিটা সেটের সদস্যরা অনন্য হিসেবে বিবেচিত হইতো। তাই সব ধরনের ইফেক্টিভ কোলিশন ডায়াগ্রামকে আমার হিসাবের মধ্যে আনা হইতো। ঠিক আছে? তখনও আমরা দেখতাম যে ঘনমাত্রার পাওয়ারে আসলে যথাক্রমে ওই সহগগুলোই চলে যায়। এ এর ঘনমাত্রার পাওয়ারে 3 চলে আসতো, বি এর পাওয়ারে 4 চলে আসতো। তাহলে যদি সামারি বলা হয় একটা একদম এক কথায় যে কেন আমরা সেটে ভাগ করতেছি, তাহলে সেট বিভক্তিকরণের নীতি। হ্যাঁ, এটা সামারি কি? সামারি হচ্ছে সার্থক সংঘর্ষ মাপার জন্য সংখ্যা মাপার জন্য আমরা কম্বিনেটরিক্স ব্যবহার করি। নামক গাণিতিক
এখানে একই জাতীয় বস্তু থেকে যে কোনো সংখ্যক বস্তু এক উপায়ে বাছাই করা যায়। এটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি। এক উপায়ে বাছাই করা যায় অণুর ক্ষেত্রে যা করলে সবগুলো সার্থক সংঘর্ষের সিচুয়েশন অন্তর্ভুক্ত করা হয় না। তাই ভিন্ন সেটে অন্তর্ভুক্ত করে একই বিক্রিয়ক অণুকে ভিন্ন জাতীয় করা হয়েছে। এবং অতঃপর বাছাই প্রক্রিয়ায় সব ধরনের সিচুয়েশন কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই কয়েকটা লাইন দেখে খুব বড় মনে হয় হয়তোবা, কিন্তু এই কয়েকটা লাইনের ভিতরে আসলে বেসিকটা লুকায়িত। যে আমরা কম্বিনেটরিক্স ব্যবহার করতেছি, কিন্তু সমাবেশের একটা বিশেষ বৈশিষ্ট্য, এক জাতীয় বস্তু এক কোটিটা থাকুক, তাদের থেকে যে কোনো সংখ্যক বস্তু আমি এক উপায়ে নিতে পারি। যেমন আমার কাছে 10টা মিষ্টি আছে, মিষ্টিগুলো একই জাতীয় হলে একটা মিষ্টি নেওয়া যায় এক উপায়ে, 20টা মিষ্টি নেওয়া যায় এক উপায়ে, 50টা মিষ্টিও একই উপায়ে নেওয়া যায়, তাই না? তাহলে সবগুলো সমাবেশকে একই ধরনের সমাবেশ গণনা করা হইতেছে, সিচুয়েশন গুলো আলাদা হিসেবে গণ্য হইতেছে না আমাদের বাছাই প্রক্রিয়ায়। তাই তাই অণুর ক্ষেত্রে ওই মিষ্টির জায়গায় অনু চিন্তা করি, অণুর ক্ষেত্রে এই বাছাই প্রক্রিয়াটা চালালে সব ধরনের সিচুয়েশন, সব ধরনের ইফেক্টিভ কোলিশন ডায়াগ্রামকে অন্তর্ভুক্ত করা হয় না হিসাবে। তাই আমরা কি করেছি, টেকনিক খাটিয়ে দুইটা ভিন্ন সেটে রেখে ওদেরকে আর এক জাতীয় বানাই নাই, একই বিক্রিয়ক অণুকে আলাদা জাতীয় বানায় ফেলেছি। আলাদা জাতীয় করার ফলে দুইটা ভিন্ন সেটে আর কি রাখার মাধ্যমে আলাদা জাতীয় করার ফলে এদের থেকে যখন বাছাই প্রক্রিয়া চালাবো, বাছাই করব 3জনকে বা যতজন লাগে আর কি, মোল সংখ্যা দিয়ে বুঝবো কতজন লাগে, তখন সব ধরনের ইফেক্টিভ কোলিশন ডায়াগ্রামকে হিসাবে আনা হবে। এই ছিল তার ব্যাখ্যা। এবং এখানে অনেকেরই মনে হতে পারে যে ভাই, রসায়নে বিক্রিয়া কিভাবে হয় এই সম্পর্কে তো একটা তত্ত্বে এত বেশি গণিত কেন, এত বেশি পারমুটেশন কম্বিনেশন কেন? এর উত্তর হচ্ছে, যদি একটু ইতিহাস ঘাটা যায় তবে দেখবে যে কোলিশন থিওরেমের যারা জনক এবং যারা ভরক্রিয়া সূত্রের জনক,
তাদের অনেকেই গণিতবিদ ছিলেন। ভরক্রিয়া সূত্রের যে দুইজন প্রবক্তা আছেন বোধহয়, এদের মধ্যে একজন ছিলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের একজন বড় গণিতবিদ। তার এক রসায়নবিদ বন্ধুকে নিয়ে তিনি রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় তার একটা মডেল দ্বারা করিয়েছিলেন। তাহলে যেহেতু প্রবক্তাদের অনেকেই গণিতবিদ ছিল, তাই তাদের মধ্যে গণিতের প্রতি বায়াসিংটা ছিল, এবং এর জন্য এই কলিশন থিওরেম বা এই ভরক্রিয়ার সূত্রকে অনেকে ম্যাথামেটিক্যাল মডেলিং অফ কেমিস্ট্রিও বলে, যে গণিত ব্যবহার করে কিভাবে বিক্রিয়াকে ব্যাখ্যা করা যায়। এবং এবং অবশ্যই এই মডেলগুলো অতি সরলীকৃত। এই মডেলগুলো খুবই পুরনো, অনুন্নত এবং আদি প্রকৃতির। এদের চেয়ে অনেক ভালো মডেল পরবর্তীতে প্রস্তাবিত হয়েছে, কিন্তু যে কোনো সফিস্টিকেটেড মডেলেরই একটা সরল ভিত্তি থাকে। এগুলো এগুলো হচ্ছে ভিত্তি। ঠিক আছে, ধন্যবাদ।